ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো SLST 2025-এর একাদশ দ্বাদশের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান হয়ে গেছে, আশা করি সবাই দেখে নিয়েছো। এবং এই কাউন্সিলিং 24 তারিখ থেকে শুরু হবে। কাউন্সিলিং SSC নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছে। তার সঙ্গে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই সম্পর্কে আজকে ডিটেলসে আলোচনা করব। যেমন ভ্যাকেন্সি সংক্রান্ত ডিটেলস কিন্তু আপলোড হয়নি, সেটা কবে আপলোড হতে চলেছে, এবং এই কাউন্সিলিং প্রক্রিয়া CML অর্থাৎ কম্বাইন্ড মেরিট লিস্ট ধরে কিভাবে হবে সে সম্পর্কে বলবো। এবং এই ভ্যাকেন্সি আপডেট যে হবে সেটা কিন্তু দেখে আমরা 9-10 সম্পর্কে ধারণা করতে পারবো। 9-10-এর ক্ষেত্রে কতটা ভ্যাকেন্সি বাড়তে চলেছে সে সম্পর্কেও আইডিয়া হবে। এবং 9-10-এর প্রক্রিয়াটা কত দূর মানে কবে শুরু হবে এবং ভোটের আগে কত দূর পর্যন্ত গড়িয়ে গিয়ে থামবে, বাকি প্রক্রিয়াটা ভোটের পরে হবে, কেন সেই প্রক্রিয়াটা হতে যাচ্ছে ভোটের পরে সে সম্পর্কে আলোচনা করব। তার সাথে এই প্যানেল পরিবর্তন হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। একাদশ দ্বাদশের যে প্যানেল কাউন্সিলিং হতে যাচ্ছে সেটা, বা নবম দশমের ইন্টারভিউ লিস্ট যে তৈরি হয়েছে সেটা, এই দুটো প্যানেলই কিন্তু পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেন সে সম্পর্কে বলবো। এবং এই SLST সংক্রান্ত যত মামলা চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে, তার গতি প্রকৃতি কেমন চলছে, এই প্যানেলের ভবিষ্যৎ কী হতে চলেছে সে সম্পর্কেও বলবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। প্রথমেই আসি, দেখো নোটিফিকেশানে সবাই অন্তত দেখে নিয়েছেন যে একাদশ দ্বাদশের কাউন্সিলিং 24 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ভ্যাকেন্সি ডিটেলস আপলোড হয়নি, সেটা আপলোড হবে খুব সম্ভবত 20 তারিখ। অর্থাৎ 20 তারিখের মধ্যে কিন্তু CML কম্বাইন্ড মেরিট লিস্টও কিন্তু আপলোড হয়ে যাবে। সেই কম্বাইন্ড মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু কাউন্সিলিং হবে। অর্থাৎ সেখানে যে যাই ক্যাটাগরি হোক না কেন, যে যা র্যাঙ্ক করেছে, যে যা স্কোর করেছে, সেই স্কোর অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ কিন্তু লিস্ট হবে এবং কাউন্সিলিংয়ে কিন্তু সেই কম্বাইন্ড মেরিট লিস্ট ধরে ডাকা হবে। অর্থাৎ যে সর্বোচ্চ নাম্বার পেয়েছে কোনো একটি সাবজেক্টে তাকে প্রথম, তারপরে যে নাম্বার তাতে দ্বিতীয়, তারপরে যে নাম্বার তাকে তৃতীয়, সে ক্যাটাগরি যাই হোক না কেন, এইটাই হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট ধরে হবে। এ কথা আমি বহু আগে একবার বলেই জানিয়ে দিয়েছিলাম CML ধরে হবে। তো এই প্রক্রিয়াটা অর্থাৎ 20 তারিখ কাউন্সিলিং জানিয়েছিল, 7 দিন আগে জানিয়ে দেওয়া হবে যাতে সবাই যাতায়াতের জন্য ব্যবস্থা করে নিতে পারে, ট্রেনের টিকিট ফিকিট ইত্যাদি। তাই কিন্তু ঠিক 7 দিন আগে 17 তারিখ জানিয়ে দিল 24 তারিখ থেকে কাউন্সিলিং হবে এবং বাকি সমস্ত কিছু ডিটেলস হবে 20 তারিখ থেকে। সমস্ত ডিটেলস কিন্তু তারা আপলোড করে দেবে। এইবার যে 20 তারিখও কিন্তু যে ইন্টিমেশন লেটারটা সেটাও কিন্তু আপলোড করতে হবে এবং সেই ইন্টিমেশন লেটারটা অবশ্যই সঙ্গে নিয়ে কিন্তু যেতে হবে, নাহলে কিন্তু কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবে না। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে এবং এক কপি প্রিন্ট আউট করে ঘরে রেখে দিতে হবে। এটা হচ্ছে কি না, ফার্স্ট ফেজ কাউন্সিলিং প্রক্রিয়া। ফার্স্ট ফেজের পার্ট 1-এ কটা সাবজেক্ট? 6টা সাবজেক্ট রয়েছে, যেটা 24 তারিখ হবে কাউন্সিলিং। সেইটাই হচ্ছে বলা হচ্ছে পার্ট 1-এর। এবার ফেজ 2 হবে। ফেজ 1-এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকম হবে। সাবজেক্ট 4-5টা 8-10টা করে সাবজেক্ট এরকম করে আসবে, দিয়ে প্রত্যেকটাতে এরকমভাবেই কাউন্সিলিং হবে বিভিন্ন পার্টে। তারপরে হবে সেকেন্ড ফেজ কাউন্সিলিং, অর্থাৎ দ্বিতীয় ফেজও কাউন্সিলিং হবে। এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এই নোটিফিকেশান থেকে। দ্বিতীয় ফেজ কেন? তার অনেকগুলো কারণ আছে, সেই জন্যই আমি বলছিলাম যে প্যানেল চেঞ্জ হতে পারে, তারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো তার আগে বলে দিই নবম দশম তাহলে কবে শুরু হবে। দেখো 24 তারিখ থেকে যদি শুরু হয় কাউন্সিলিং প্রক্রিয়ায়, এটা প্রায় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত চলবে বা 15 থেকে 20 তারিখ পর্যন্ত চলবে বলে আশা করা যেতে পারে। যদি ঠিকঠাকভাবে চলে, এর মধ্যে কোনো কিছু গণ্ডগোল বা মামলা হয়ে আটকে না যায়, তাহলে কিন্তু 15-20 তারিখ নাগাদ চলবে। এবং এই প্রক্রিয়াটা, কাউন্সিলিং প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নবম দশমের ভেরিফিকেশান শুরুই হবে না। এটা কাউন্সিল বারবার কিন্তু বিভিন্ন জায়গায় মিডিয়াতে বলেই দিয়েছে। অর্থাৎ 20 তারিখের পর 20 মার্চের পর নবম দশমের কিন্তু ভেরিফিকেশান শুরু হবে। অর্থাৎ তৃতীয় সপ্তাহের আগে কিন্তু শুরু হচ্ছে না ভেরিফিকেশান। এবং এই ভেরিফিকেশান একটু লম্বা প্রসেস চলবে, কারণ নাম্বার অফ ক্যান্ডিডেট সেখানে অনেক বেশি একাদশ দ্বাদশের থেকে। তাই প্রায় এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলটাই চলবে হয়তো এই ভেরিফিকেশান প্রক্রিয়া নবম দশমের। এর মধ্যে তো ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসের শেষেই বা মার্চের প্রথম সপ্তাহে কিন্তু ভোট ডিক্লেয়ার হয়ে যাবে। এবং তার ফলে এপ্রিল থেকে কিন্তু সমস্ত অফিসাররা বা সমস্ত দপ্তর বা আমরাও সবাই কিন্তু ইলেকশন কমিশনের আন্ডারে চলে যাব এবং ইলেকশন কমিশনের বিভিন্ন দায়িত্ব পালন, ট্রেনিং ইত্যাদি শুরু হয়ে যাবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু আটকে যাবে, আর হবে না। অর্থাৎ এই প্রক্রিয়াটা, ভেরিফিকেশান প্রক্রিয়াটা ভোটের আগেই নবম দশমের শেষ হয়ে যাবে।
ভোটের পরে কিন্তু ইন্টারভিউ হবে, এরকমই যা গতি প্রকৃতি এগোচ্ছে বলে জানা যায়। এবং এসএসসি বা তথা রাজ্য সরকার এটা কিন্তু চাইছেও, এটা এগোতেও চাইছে না বেশি, কারণ এরা চাইছে ভোটের পরে নবম দশমের হোক, ভোটের আগেই একাদশ দ্বাদশটা হয়ে যাক। ভোটের আগে একাদশ দ্বাদশ হয়ে গেলে তাদের কাউন্সিল তারা জয়েন করে যাবে ভোটের আগে, ততদিনে নবম দশমের ভ্যাকেন্সিটাও ক্লিয়ার হয়ে যাবে। তো ভ্যাকেন্সি তো নবম দশমের অনেকটাই বাড়বে, কিন্তু যারা একাদশ দ্বাদশে নবম দশমে ছিল একাদশ দ্বাদশে চলে গেছে তার ভ্যাকেন্সিটা পাচ্ছে। তো অটোমেটিক কিন্তু এর ভ্যাকেন্সি লিস্টের মধ্যে অনেক পার্থক্য থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এর ক্ষেত্রে নবম দশমের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ফেজ থার্ড ফেজের কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফেজ এবং পার্ট কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। ফার্স্ট ফেজের পার্ট 1 পার্ট 2 পার্ট 3, সেকেন্ড ফেজের পার্ট 1 পার্ট 2 এরকমভাবে হবে। নবম দশমের ক্ষেত্রে এই ফেজটা কিন্তু বাড়বে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি, দেখো এই যে ভোটের পরে পুরো প্রক্রিয়াটা চলছে, একাদশ দ্বাদশের ভোটের আগে জয়েন করলে সরকারের কোনো অসুবিধে নেই। কেন না, এরা সবাই বেতন পাবে 31 আগস্ট পর্যন্ত, সেই একই বেতনই তারা পেতে থাকবে জয়েন করার পরও। কিন্তু নবম দশমের ক্ষেত্রে বহু ফ্রেশার ক্যান্ডিডেট জয়েন করবে এবং নাম্বার অফ ক্যান্ডিডেট যেহেতু এখানে অনেক বেশি, ভোটের আগে জয়েন করালে তাদের কিন্তু বেতন প্রথম মাস থেকেই চালু করতে হবে, যেটা সরকার কিন্তু চাইছে না ভোটের আগে এই এক্সট্রা টাকাটা খরচা করতে, কারণ ভোটের জন্য তাদের বড় খরচা রয়েছে এবং তারা তো সবাই জানো, আর বাকি কিছু বলার দরকার নেই। তো এই প্রক্রিয়াটাই জন্য ভোটের পরেই কিন্তু জয়েন হবে বা ইন্টারভিউ প্রক্রিয়া হবে বলে জানা যায়। এবার আসি প্যানেল চেঞ্জের কথা কেন বলছি। দেখো প্যানেল চেঞ্জ হবে, একটি মামলা খুব গুরুত্বপূর্ণ মামলা হয়ে রয়েছে, যে মামলাটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল 2016 যে রয়েছে এক্সপায়ারি অফ প্যানেলে, সেই এক্সপায়ারি অফ প্যানেল অবৈধ বলে ঘোষণা করেছে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় আটকে রয়েছে। তার ফাইনাল ডিসিশান যদি হয়, সেটা যদি অবৈধ ঘোষণা হয়, বহু এক্সপায়ারি অফ প্যানেলে কিন্তু একাদশ দ্বাদশে চলে গেছে, নবম দশমেও রয়েছে। নবম দশমের বহু টিচার যারা একাদশ দ্বাদশে জয়েন করবে, সেই প্যানেলটা কিন্তু বাতিল হবে। এইটা নির্ভর করছে মামলাটার রায় কি দাঁড়ায়, ফাইনাল জাজমেন্টের উপর নির্ভর করছে, এবং এই জাজমেন্টের রায় কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। কিন্তু এখানে কিন্তু যে এসএসসিকে কিছু অ্যাডভান্টেজ দেবে সুপ্রিম কোর্ট বলে মনে হয় না, যেটা আমি বারবার বলে থাকি, এক্ষেত্রে কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। তাই প্যানেল চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তাই সেকেন্ড ফেজ থার্ড ফেজ কাউন্সিলিং হবে, যেখানে নতুন ফ্রেশাররা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ দিক, যে এই প্যানেলের সম্পূর্ণ রায় ফাইনাল জাজমেন্ট হবে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট এই প্যানেলকে ক্যান্সেল করবে না, সেটা আগে ভাগে বহুবার জানিয়ে দিয়েছে, এবং বহুভাবে তারা কিন্তু এই প্যানেলটাকে নিযুক্ত করতে চাইছে, যেন তেন প্রকারে এই প্যানেলটাই যেন নিযুক্ত হয়। হ্যাঁ, কোনো দুর্নীতি কোনো কিছু ধরা পড়লে সেটা হয়তো বাদ যাবে, সেটা অ্যাডিশান হবে, ডিলিশান হবে, কিন্তু প্যানেল পুরো ক্যান্সেল হবে না। তাই এই নিয়ে আপনারা বিভ্রান্ত হবেন না। যারা ইন্টারভিউ দিচ্ছে বা যারা ফ্রেশাররা চান্স পেয়েছে, তাদের ডিমোটিভেট করবে না। তারা যা একটা সুন্দর সুযোগ পেয়েছে, জীবনের একটা বড় সুযোগ পেয়েছে, সেই সুযোগটাকে তাকে কাজে লাগাতে দিন, তাদের ইন্টারভিউর প্রিপারেশনটা করতে দিন। তাই কাউকে বিভ্রান্ত না করাই অনুরোধ করব সবাইকে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।